ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, 24টি পরিকল্পনা পেশ, ভোট হবে রোজার আগেই। ডিআরইউতে মঞ্চ ৭১-এর কর্মসূচিতে হট্টগোল, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ ২০ জন পুলিশি হেফাজতে। প্রকৌশল শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে আলোচনায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত। শিক্ষা ও গবেষণায় প্রাধান্য দিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার ঘোষণা, জাকসু নির্বাচনে ২৫ সদস্যের প্যানেল ঘোষণা ছাত্রদলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোজার আগে ভোটের সময় ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার আহমেদ দুপুরে সংবাদ সম্মেলনে রোডম্যাপ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ঘোষিত রোডম্যাপে ২৪টি কর্মপরিকল্পনা উল্লেখ করা হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ সব অংশীজনদের সাথে সংলাপে বসবে ইসি। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে নির্বাচন পরিচালনাকারী সংস্থাটির। নভেম্বরে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ, আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী ভোটাররা। কারাগারগুলোতে ব্যালট পৌঁছাবে ভোটের ২ সপ্তাহ আগে। ভোট হবে রোজার আগেই, আর নির্বাচনে তফসিল দেওয়া হবে ভোটের ৬০ দিন আগে। উল্লেখ করা আছে এইটা একটার সাথে আরেকটা সম্পর্কিত, কাজে শুরু করতে পারছি না। আবার কিছু কিছু জিনিস আছে শুরু হয়েছে, কিন্তু রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। আমাদের এই কর্মপরিকল্পনাটাই আমরা ২৪টা অংশে ভাগ করে আমরা দেখেছি। তার একটা হচ্ছে অংশীজনের সাথে সংলাপ, সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন, তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব। নির্বাচন আইন বিধি সংস্কার, নির্বাচন পরিচালনা বিধিমালা, নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন। আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল, সে শুনানিটা কমপ্লিট করেছি, যে আগামী ১৫ সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো, এবং আপনার জিআইএস এ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা ৩০ সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব। সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দিয়েছে একটি দল। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে যান তারা। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বক্তব্য শেষ হতেই সেখানে হট্টগোল তৈরি হয়। আলোচনায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখেন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া জনতা। দুপুর ১২টার দিকে পুলিশের একটি দল সেখানে গেলে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ অন্তত ২০ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃত ব্যক্তিদের শাহবাগ থানায় হস্তান্তরের কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি হাফিজ আল আসাদ। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে অধ্যাদেশের খসড়া তৈরির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিলাহাটি সহ ৩টি স্থলবন্দর বন্ধের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আলোচনা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়েও। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আরেকটি বৈঠক হয়েছে। এতে দেশে বিনিয়োগ হার বৈশ্বিক হারের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে।
উপদেষ্টা পরিষদে এটা প্রেজেন্ট করা হয়, বাট এটা নিয়ে আরও ডিসকাশন হবে সামনে। আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে, সামনের আরও মিটিংগুলোতে এটা চূড়ান্ত অনুমোদনের জন্য এটাকে আবার নিয়ে আসা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনকে ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নির্বাচনে জিতবে না জেনেও তাদের এখন চেষ্টা হচ্ছে বিএনপি ঠেকাও। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় হাফিজউদ্দিন আহমেদ বলেন, ৭১-এ যুদ্ধ করেছিলেন যে গণতন্ত্রের জন্য, আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গেছে, নতুন বাংলাদেশ করতে চান জানিয়ে তিনি বলেন, পিআর বিদেশি চিন্তাভাবনা। বাংলাদেশের মানুষ একজন নেতাকে খুঁজে বেড়ায় যিনি তাদের সমস্যার সমাধান করবেন। দেশের জনগণ স্থির করবে তারা কি চায়। কয়েকজন ব্যক্তি ঠিক করে দিতে পারে না কিভাবে দেশ চলবে, এমন মন্তব্য করে বিএনপির নেতা বলেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে। সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে তাই নয়, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছে। এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায়। তারা ইতিমধ্যে উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচনী আর দরকার নেই, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে। বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যার সমাধানে 14 সদস্যের ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার সরকার গঠিত কমিটির বৈঠক শেষে একথা জানান বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বৈঠক শেষে কমিটির সভাপতি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খান বলেন, কমিটি কিভাবে কাজ করবে সেটি নির্ধারণ করা হয়েছে, দুপক্ষের দাবির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, প্রকৌশলী নিয়োগের সাথে সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও একাডেমিক প্রতিষ্ঠানের সদস্যদের যুক্ত করে ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। তারা সব বিষয়ে পর্যালোচনা করবে। দীর্ঘদিনের সমস্যা চাইলেই রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য তার। সংক্ষুব্ধরা চাইলে সরকার গঠিত কমিটি বা ওয়ার্কিং কমিটির কাছে তাদের দাবি জানাতে পারেন, তবে আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরির কোনো সুযোগ নেই। আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে মোট 13 জন প্রতিনিধি থাকবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি থাকবেন, 4 জন প্রতিনিধি। যারা বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন, জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে। এটা রাতারাতি, এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না। আমাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। আমরা এই 1 মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব। প্রকৌশলীদের যারা অভিভাবক তারা এদেরকে তাদের যে ছাত্র, তারা ছাত্র কিংবা তাদের ইয়েকে বোঝাবেন, সদ্য পাস করা ইয়েকে, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃত্ব ওনারা যে আছেন ওনারা যে ওনাদেরকে বোঝাবেন যে এখন তো আন্দোলন করছেন, তো এটা হয়ে গেছে যে আপনারা তো এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি নিছে, 4 জন উপদেষ্টাকে দিয়ে এবং অন্যান্য ওদের সেক্টরের নেতৃত্ব করছেন, আমরা তো দেখছি, তো এখন তো আন্দোলন করার কোনো লাভ নেই। অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো 3 দফা দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। হয়নি কোনো ক্লাস ও পরীক্ষা, ক্যাম্পাসে বিরাজ করছে শুনশান নীরবতা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বলেই চলে। শিক্ষার্থীরা বলছেন শান্তিপূর্ণভাবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা, তবে তাদের যৌক্তিক 3 দফা দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এর আগে গতকাল বিকেলে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদেও 3 দফা দাবিতে মহানগরীর 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেন চুয়েট শিক্ষার্থীরা।
এদিকে ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে রাবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় ঢাকা শহর রাজশাহী নাটোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে তারা ক্যাম্পাসে গিয়ে অবস্থান করে বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি শিক্ষার্থীদের 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনে 10 দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। এতে বলা হয়েছে, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করতে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গবেষণার মানোন্নয়ন সহ হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ এবং ক্যাম্পাস ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। এদিকে ভোটের জন্য শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলছেন কেউ কেউ। ছাত্র শিবির সব জায়গায় ফিস্টুন টানিয়ে রেখেছে, তাদের পাশাপাশি তাদের দেখা দেখি আরও অনেকেই টানিয়েছিল। তো আমরা তখন সাথে সাথে স্যারকে বলেছিলাম যে স্যার দেখেন, যদি এটা নিয়ম থাকে তাহলে আমাদেরকেও বলেন, আমরাও টানাই। তো স্যার বললেন যে না, এটা নিয়মে নাই। তারপরে বললাম যে তাহলে এগুলো দ্রুত সরিয়ে ফেলেন। তাহলে সেটা সরাইতে তাদের হলো 24 ঘন্টা টাইম লাগলো। তাহলে এই যে এইভাবে যারা প্রভাব বিস্তার করতেছে, যাদের প্রভাবের কারণে বিশ্ববিদ্যালয়ে মাথা নত করতেছে, সামনে আরও অনেক প্রক্রিয়া আছে, সামনে ভোট গ্রহণ প্রক্রিয়া আছে। তাহলে সেই সময় যদি তারা এইভাবে প্রভাব বিস্তার করে, তাহলে তো আসলে মানে নিরপেক্ষতা কোথায় থাকে? আমরা তো পাতানো ম্যাচ খেলতে আসি নাই। বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিবেশ বান্ধব ও ব্যাটারি চালিত পর্যাপ্ত পরিমাণ শাটল সার্ভিস চালু করুন। সকল রুটে আপ ট্রিপ দুপুর 12টা পর্যন্ত ও ডাউন ট্রিপ রাত 9টা পর্যন্ত বৃদ্ধি করে ঢাকার বিভিন্ন এলাকার সাথে সংযুক্ত শিক্ষার্থী বাস এবং বাস রুটের সংখ্যা ও পরিসর যৌক্তিকভাবে বৃদ্ধি করা। বিশ্ববিদ্যালয় এরিয়াকে গ্রিন, ইয়েলো এবং রেড জোনে ভাগ করে যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাকসু পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের 24 অদম্য এলাকায় দুপুরে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু হাসান মোহাম্মদ ইয়াহিয়া। নির্বাচন করবেন ভিপি পদে শেখ সাদি হাসান, জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে আঞ্জুমানারা ইকরা। 25 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে আজ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে 8 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দীর্ঘ 35 বছরের অপেক্ষার পর অবশেষে আগামী 12 অক্টোবর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকেলে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনির উদ্দিন। তফসিল অনুযায়ী 5 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, 15 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, 18 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ 21 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই ও 25 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 27 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চাকসুর ভোট গ্রহণ। বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন আবু সাইদের বাবা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন সাক্ষ্য দেওয়ার সময় আদালতের কাছে এমন দাবি জানান। সকাল 11:30টায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় আবু সাইদের বাবাকে দিয়ে। এ সময় মকবুল হোসেন আদালতে বলেন, 2024 সালের 16 জুলাই মাঠের কাজ থেকে বাড়ি ফিরে ছেলের মৃত্যুর খবর শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে।
আমির হোসেন ও সুজন চন্দ্র রায় গুলি করেছেন, এটা তিনি শুনেছেন। ওদিন গভীর রাতে মরদেহ বাড়িতে নেওয়া হলে প্রশাসন ও পুলিশ দ্রুত লাশ দাফনের নির্দেশ দেন। তিনি প্রত্যাখ্যান করে পরের দিন 2 দফা জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে লাশ দাফন করেন। ছেলেকে তিনি এক নজর দেখেছিলেন, মাথার পেছনের জখমের চিহ্ন, সারা বুকে গুলিতে ঝাঁঝরা ও রক্তাক্ত। ছেলে হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে সাক্ষ্য দেন বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ সহ এই মামলার মোট আসামি 30 জন। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যে মাশুল বাড়ানো হচ্ছে। শুধু চট্টগ্রাম বন্দরে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের 40% মাশুল বাড়ালে বাড়তি আয় হবে 1800 কোটি টাকা। আমদানিতে বাড়তি ব্যয়ের বোঝা পড়বে ভোক্তাদের উপর। রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতাও কমাতে পারে এই বাড়তি মাশুল। এতে সব দিকে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্যছবিতে রিপোর্ট। গেল বছর 2024 সালে চট্টগ্রাম বন্দর আয় করেছে 5055 কোটি টাকা। রিভার ডিউজ, পাইলটিং, কন্টেইনার ও পণ্য ওঠানামা ভাড়া সহ বিভিন্ন খাত থেকে এই বিপুল আয় এসেছে। এসব টাকা বন্দর ব্যবহারকারীরা দিলেও এর মধ্যে 70% এসেছে দেশের অভ্যন্তরীণ খাত থেকে, বাকি 30% টাকা বিদেশি খাত থেকে। অর্থাৎ আমদানি রপ্তানিকারকদের কাছ থেকে মিলেছে এই বিপুল অঙ্কের টাকা। বন্দরের মাশুল আদায়ের প্রধান দুটি খাত জাহাজ ও পণ্য পরিবহন সেবা। 2023-24 অর্থ বছরে এই দুই খাতে মাশুল আদায় হয়েছে 3912 কোটি টাকা। গেজেট প্রকাশের পর বন্দরের নতুন মাশুল কার্যকর হলে এক্ষেত্রে আয় বাড়বে 40%। বাড়তি মাশুলে বন্দরের আয় বাড়বে 1500 কোটি টাকা। এরই মধ্যে বেসরকারি কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন এক সার্কুলারে সেবাভেদে 30 থেকে 100% মাশুল বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা 1 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা রয়েছে। রমজানের মধ্যে একটা ডিক্লারেশন ছিল, আপনার $28 25 কন্টেইনারটাকে $96 নিয়ে গেছে। আলোচনা না করে এক পক্ষে যদি মনোপলি ব্যবসার জন্য কেউ করে থাকে, কালকে আমিও করতে পারি, তো এইভাবে যদি হয় তাহলে তো একটা রাষ্ট্রের কলাপসের দিকে চলে যাবে বলে মনে করি। শিপিং অ্যাসোসিয়েশন সহ ব্যবহারকারী সংগঠনগুলো সর্বোচ্চ 10 থেকে 20% মাশুল বাড়ানোর যৌক্তিকতা দিয়ে প্রস্তাবনা জমা দিলেও এর ওপর কোনো আলোচনা হয়নি। বন্দর তো আর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, বন্দর হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড। বন্দরের রেট বাড়া মানে জাহাজের রেট বাড়বে, জাহাজের ভাড়া বাড়বে, তারপর কন্টেনার ভাড়া বাড়বে, কারণ কেউ তো তার পকেট থেকে দিবে না, ইম্পোর্টারও তার পকেট থেকে দিবে না, তাহলে আলটিমেট কে দিবে? জনগণ দিবে। সংশ্লিষ্টদের সঙ্গে চূড়ান্ত আলোচনা ছাড়াই বন্দর ও আইসিডির মাশুল বাড়ানোর পদক্ষেপ যুক্তিযুক্ত হতে পারে না বলছেন চেম্বার নেতারা। সমন্বিতভাবে সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত যে আমেরিকার বাজার টালমাটাল অবস্থার পরিপ্রেক্ষিতে যাতে দেশীয় চার্জগুলি অন্তত 1 বছরের জন্য বৃদ্ধি না করে, আমরা সেটাই প্রস্তাব করছি। এদিকে নৌপরিবহন উপদেষ্টা বলছেন সবার সাথে আলোচনা করেই ট্যারিফ বাড়ানো হয়েছে। এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয় কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। নতুন মাশুল কার্যকর হলে বন্দরে পণ্যের স্টাফিং $2.73 থেকে বেড়ে হবে $6.41 এবং জাহাজের পাইলটেজ চার্জ $357.50 থেকে বাড়বে $800। প্রায় একই বাড়ছে অন্য সেবার মাশুলও, যা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সন্ত্রাসী আরাকান আর্মিকে বাংলাদেশের ভূখণ্ডে কোনো তৎপরতা চালাতে দেওয়া হবে না বলেছেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। এ সময় 51 জেলেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে আশ্বাস দেন তিনি। বিজিবির রামু সেক্টর সদর দপ্তরে মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময়ের সভায় তিনি এমন কথা বলেন। অভিযোগ করেন নাফ নদীতে চিহ্নিত কোনো সীমানা না থাকায় প্রায় এ ধরনের ঘটনা ঘটে। এ পর্যন্ত 51 জনকে নিয়ে গেছে, তাদের আনার জন্য তৎপরতা চলছে এবং তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। আরও বলেন, কোনো সন্ত্রাসী বাহিনীকে বাংলাদেশের ভূখণ্ডে তৎপরতা চালাতে দেওয়া হবে না, সব ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি কোনো সন্ত্রাসী সংগঠনকে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে না বলেও জানান। এদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জলসীমায় গেল 22 দিনে 6টি ট্রলার সহ 44 জেলেকে ধরে নিয়ে যাওয়ায় উপকূল জুড়ে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। জেলেদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ ও নদীতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন টেকনাফ ট্রলার মালিক সমিতি।
এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ইউনিয়ন বিএনপির সম্মেলন হয়েছে সাতক্ষীরার কলরোয়ায়। ইসলামকাঠি দাখিল মাদ্রাসা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার দুঃশাসনকে দেশ থেকে বিতাড়িত করেছে জনগণ। স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা হয়েছে সিরাজগঞ্জে শহরের পৌর ভাসানী মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই পারেন পতিত সরকারের দুর্নীতি ও লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশকে উন্নতির শিখরে নিতে। বিএনপি ও মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে খাগড়াছড়িতে। জেলা মহিলা দলের সভাপতি কোহলি দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেনের ছেলের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে মানিকগঞ্জে। দুপুরে ঘিওর উপজেলা পরিষদের সামনে এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারিস মিয়ার সহ অন্যরা। বিএনপির কর্মী সমাবেশ হয়েছে ময়মনসিংহের নান্দাইলে। দুপুরে আচারগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল মান্নান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক এমন স্লোগান নিয়ে সমাবেশ হয়েছে বগুড়ার সারিয়াকান্দিতে। পাবলিক লাইব্রেরির মাঠে এতে বক্তব্য রাখেন বিএনপির নেতা অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসান। জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার হলরুমে এতে বক্তব্য রাখেন সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিন। ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের নাম ব্যবহার করে অনলাইনে চাঁদা দাবিকারী ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কনফারেন্স রুমে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের প্রতিবাদে সিলেটে গণমিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। দুপুরে কানাইঘাটে গণমিছিলে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। চট্টগ্রামে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পের কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে নগরীর রহমতগঞ্জে অবস্থিত কার্যালয়টিতে এই অভিযান চালানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, 24টি পরিকল্পনা পেশ, ভোট হবে রোজার আগেই। ডিআরইউতে মঞ্চ ৭১-এর কর্মসূচিতে হট্টগোল, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ ২০ জন পুলিশি হেফাজতে। প্রকৌশল শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে আলোচনায় 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ, বুয়েট সহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন পালিত। শিক্ষা ও গবেষণায় প্রাধান্য দিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার ঘোষণা, জাকসু নির্বাচনে 25 সদস্যের প্যানেল ঘোষণা ছাত্রদলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।